গল্পের শুরুতে একটি নির্জন এলাকায় নদীর ধারের একটি গাছে একটি মৃতদেহ ঝুলতে দেখা যায়। সময়টা ছিল 1830 সাল। পরের দৃশ্যে আমরা সিনেমার মূল চরিত্র অগাস্টাস ল্যান্ডরকে নদীর তীরে হাত ধুতে দেখি। ল্যান্ডর একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, যিনি অবসরের পর নদীর ধারের একটি ছোট বাড়িতে থাকেন। এরপর মিলিটারি একাডেমির কয়েকজন লোক ল্যান্ডরের সাথে দেখা করতে আসেন। আসলে শুরুতে দেখানো ওই মৃতদেহটি ছিল ওই একাডেমিরই এক ছাত্রের। তারা চেয়েছিলেন ল্যান্ডর যেন এই কেসটির তদন্ত করেন। ল্যান্ডর তার পুলিশ জীবনে অনেক জটিল রহস্য সমাধান করেছিলেন, যার কারণে শহরের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে তার অনেক সম্মান ছিল। এ কারণে একাডেমির ক্যাপ্টেন নিজে তার বাড়িতে আসেন তাকে নিতে। একাডেমির অফিসে পৌঁছানোর পর ক্যাপ্টেন ল্যান্ডরের প্রশংসা করেন। তিনি বলেন যে গভর্নর নিজে ল্যান্ডরকে এই কেসটি সমাধানের জন্য আনার সিদ্ধান্ত নিয়েছেন। ল্যান্ডর একজন সফল পুলিশ অফিসার হলেও গত কয়েক বছরে তার ব্যক্তিগত জীবনে অনেক শোক নেমে এসেছিল। ৩ বছর আগে তার স্ত্রী মারা যান এবং তার মেয়ে কারো সাথে বাড়ি থেকে পালিয়ে যায়। এ কারণে তিনি খুব একাকী অনুভব করতে শুরু করেন। এই একাকিত্বের কারণে ল্যান্ডর মদ্যপান শুরু করেন এবং অ্যালকোহলের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। কর্নেল ল্যান্ডরের ব্যক্তিগত জীবনের এই সমস্যাগুলো সম্পর্কে আগে থেকেই জানতেন, তাই এই কঠিন পরিস্থিতিতে তাকে এত বড় দায়িত্ব দিতে তিনি কিছুটা অস্বস্তি বোধ করছিলেন। তবে নিজের ব্যক্তিগত সমস্যাগুলো পাশে সরিয়ে ল্যান্ডর কর্নেলকে তাকে ডাকার কারণ জিজ্ঞেস করেন। কর্নেল তাকে বলেন, ফ্রাই নামে একাডেমির এক ছাত্র গতরাতে আত্মহত্যা করেছে। কিন্তু সেটা কর্নেল এবং ক্যাপ্টেনের চিন্তার মূল কারণ ছিল না। আসল সমস্যা ছিল, যখন ফ্রাইয়ের মরদেহ হাসপাতালে আনা হয় তখন কেউ তার বুক থেকে হৃৎপিণ্ড বের করে নেয়। এরপর কর্নেল ল্যান্ডরকে হাসপাতালে নিয়ে যান, যেখানে ফ্রাইয়ের দেহ রাখা ছিল। ডক্টর মার্কুইস দেহটি পরীক্ষা করার সময় ল্যান্ডরকে ব্যাখ্যা করেন। তিনি জানান কিভাবে একজন অজ্ঞাত অপরাধী ছুরি দিয়ে বুক চিরে খুব নিখুঁতভাবে হৃৎপিণ্ডটি বের করে নিয়েছে। কারো বুক থেকে হৃৎপিণ্ড বের করা কোনো সহজ কাজ নয়। ল্যান্ডর ডক্টরকে জিজ্ঞেস করেন, এটি কি কোনো সাধারণ মানুষ করতে পারে নাকি সার্জনের প্রয়োজন। ডাক্তার উত্তর দেন যে মানুষের শরীর সম্পর্কে জ্ঞান থাকলে যে কেউ এটি করতে পারে, সার্জন হওয়া জরুরি নয়। এরপর ল্যান্ডর প্রথমে সেই জায়গায় যান যেখানে ফ্রাই আত্মহত্যা করেছিল। সেখানে ক্যাপ্টেনের সাথে সেই সৈন্যটি ছিল যে প্রথম ফ্রাইয়ের মরদেহ দেখেছিল। ল্যান্ডর যখন সৈন্যটিকে জেরা করেন, সে বলে গতরাতে টহল দেওয়ার সময় সে কারো চিৎকার শুনতে পায়। সে শব্দের উৎস অনুসরণ করে গাছে ঝুলন্ত অবস্থায় ফ্রাইয়ের মরদেহ খুঁজে পায়। সৈন্যটি আরও বলে যে ফ্রাইকে ফাঁসি দেওয়া হলেও তার পা তখনও মাটিতে ঠেকছিল। এটি শুনে ল্যান্ডর জিজ্ঞেস করেন সে আশেপাশে আর কাউকে দেখেছিল কিনা। সৈন্যটি উত্তর দেয়, না। ল্যান্ডর তখন হেসে তাকে চলে যেতে বলেন। এরপর ল্যান্ডর এবং ক্যাপ্টেন হাসপাতালে ফিরে আসেন। ল্যান্ডর নিজে দেহটি পরীক্ষা করেন এবং ফ্রাইয়ের মাথার পেছনে একটি গভীর ক্ষত খুঁজে পান। তিনি ফ্রাইয়ের হাতেও আঘাতের চিহ্ন পান, যা সম্ভবত ফাঁসির সময় নিজেকে বাঁচানোর চেষ্টার ফলে হয়েছিল। এখান থেকে ধারণা করা যায় ফ্রাই নিজে মরেনি, কেউ তাকে জোর করে গাছে ঝুলিয়ে দিয়েছিল। ইতিমধ্যে ডাক্তার সেখানে পৌঁছন। যখন তারা মাথার ক্ষতটি দেখেন, ডাক্তার অবাক হন যে কেন তিনি এটি আগে লক্ষ্য করেননি। এরপর ল্যান্ডর এবং ডাক্তার ফ্রাইয়ের মুষ্টিবদ্ধ হাত খোলেন এবং ভেতরে এক টুকরো কাগজ খুঁজে পান। ডাক্তার অবাক হয়ে যান যে এত গুরুত্বপূর্ণ তথ্য তার চোখ এড়িয়ে গিয়েছিল। ল্যান্ডর যে কাগজটি পেয়েছেন তা একটা বড় ক্লু হতে পারে। তিনি চিঠিটি নিয়ে যাওয়ার প্রস্তুতি নেন, কিন্তু ক্যাপ্টেন তাকে থামান। ক্যাপ্টেন ল্যান্ডরকে এই কেসটি গোপনে তদন্ত করতে বলেন। তিনি চান না ফ্রাইয়ের খুনের কারণে একাডেমির সুনাম নষ্ট হোক। তিনি ল্যান্ডরকে কঠোরভাবে সতর্ক করেন যেন কেস শেষ না হওয়া পর্যন্ত তিনি মদ স্পর্শ না করেন। ল্যান্ডর ইতিমধ্যে শহরে মাতাল হিসাবে কুখ্যাত হয়ে গিয়েছিলেন। ক্যাপ্টেনের সব শর্তে রাজি হয়ে ল্যান্ডর তার তদন্ত শুরু করেন। এরপর তিনি আবার সেই জায়গায় ফিরে যান যেখানে ফ্রাইয়ের মরদেহ পাওয়া গিয়েছিল এবং ক্লু খুঁজতে থাকেন। তদন্ত চলাকালীন একাডেমির এক ছাত্র সেখানে হাজির হয়। ক্যাডেটের নাম এডগার। এডগার ল্যান্ডরকে বলে সেও নিজের মতো করে ফ্রাইয়ের কেসের তদন্ত করতে চাইছে। সে বিশ্বাস করে ফ্রাইয়ের খুনি একজন কবি। এই বলে সে চলে যায়। পরে ল্যান্ডর সেই কনস্টেবলকে জেরা করেন যে হৃৎপিণ্ড চুরির সময় ফ্রাইয়ের দেহ পাহারা দিচ্ছিল। কনস্টেবল জানায় সে রাত 2:30 পর্যন্ত ডিউটিতে ছিল, তখন একজন অফিসার এসে তাকে ছুটি দিয়ে দেন। তবে অন্ধকার থাকায় কনস্টেবল সেই অফিসারের মুখ দেখতে পাননি। এটি শুনে ল্যান্ডর অবাক হন। কনস্টেবল আরও একটি অদ্ভুত কথা বলেন। তিনি লক্ষ্য করেছিলেন অফিসারের কাঁধে কোনো র্যাঙ্ক ব্যাজ ছিল না, যা যে কোনো অফিসারের জন্য লজ্জার বিষয়। এটি ল্যান্ডরকে আরও দ্বিধায় ফেলে। তাই তিনি মন শান্ত করতে একটি বারে যান।
ল্যান্ডর বারটেন্ডার প্যাটিকে খুব ভালোভাবেই চিনতেন। আজ প্যাটি কিছুটা মনোমরা ছিল। ল্যান্ডর কারণ জিজ্ঞেস করলে প্যাটি বলে সে ফ্রাইকে খুব ভালোভাবে চিনত এবং তার মৃত্যুতে সে শোকাহত। সে আরও বলে একাডেমির খুব অল্প কিছু মানুষ ফ্রাইয়ের মৃত্যুর কথা জানত। ল্যান্ডর অবাক হয়ে জিজ্ঞেস করেন প্যাটি বিষয়টি কিভাবে জানল। প্যাটি বারে বসে থাকা এক ব্যক্তির দিকে ইশারা করেন। ল্যান্ডর দেখেন এটি সেই এডগার যে বলেছিল ফ্রাইয়ের খুনি একজন কবি। ল্যান্ডর এডগারকে জিজ্ঞেস করেন সে এমন কথা কেন বলেছিল। এডগার তার কাব্যিক ঢঙে বলে কেবল একজন কবিই কারো হৃৎপিণ্ড চুরির মতো অপরাধের কথা ভাবতে পারে। সে আরও বলে সে নিজেও একজন কবি, তাই সে জানে একজন কবি কিভাবে ভাবে। ল্যান্ডর বুঝতে পারেন এডগার মদ্যপান অবস্থায় কথা বলছে। ল্যান্ডর চলে যাওয়ার সময় এডগার তাকে একটি গোপন কথা বলে। কিছুদিন আগে ফ্রাইয়ের তার রুমমেটের সাথে ঝগড়া হয়েছিল, কিন্তু কেউ জানত না ঝগড়াটা কি নিয়ে। পরের দিন ল্যান্ডর এবং ক্যাপ্টেন জিজ্ঞাসাবাদের জন্য দুজন সৈন্যকে নিয়ে আসেন। তাদের একজন ছিল ফ্রাইয়ের রুমমেট। ল্যান্ডর তাকে ঝগড়ার ব্যাপারে জিজ্ঞেস করেন। রুমমেট উত্তর দেয় তাদের মধ্যে বড় কোনো ঝগড়া হয়নি। সে বলে ফ্রাই খারাপ বন্ধুদের পাল্লায় পড়েছিল এবং সে শুধু তাকে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করছিল। তবে ফ্রাইয়ের রুমমেট জানত না সেই খারাপ বন্ধুরা কারা ছিল। ল্যান্ডর তার বয়ান লিখে নেন এবং তাকে যাওয়ার অনুমতি দেন। এরপর তারা স্টোডার্ড নামে অন্য একটি সৈন্যকে জেরা করেন যে ফ্রাইয়ের মৃত্যুর আগে তার সাথে শেষ দেখা করেছিল। স্টোডার্ড বলে ফ্রাই সেদিন খুব তাড়াহুড়ো করছিল এবং অফিসারদের থেকে লুকিয়ে চলে যাচ্ছিল। ফ্রাই তাকে বলেনি সে কোথায় যাচ্ছে, শুধু বলেছিল তার কিছু জরুরি কাজ আছে। স্টোডার্ড যখন কথাগুলো বলছিল তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, যা ল্যান্ডরকে সন্দেহজনক করে তোলে। স্টোডার্ড তখন ভালো বোধ করছিল না, তাই ল্যান্ডর তাকে যাওয়ার অনুমতি দেন। ঠিক সেই সময় একজন অফিসার ক্যাপ্টেনের জন্য একটি বার্তা নিয়ে আসেন। সেখানে লেখা ছিল গতরাতে কেউ একটি গরু এবং ছাগলের হৃৎপিণ্ড বের করে নিয়েছে। খবরটি শুনে ক্যাপ্টেন ক্ষিপ্ত হন এবং আরও হত্যাকাণ্ড ঠেকাতে একাডেমিতে লকডাউন ঘোষণা করেন। তবে ল্যান্ডর এবং এডগার নিয়ম ভেঙে একাডেমির বাইরে দেখা করেন। ল্যান্ডর ভেবেছিলেন এডগার ফ্রাইকে চিনত, কিন্তু এডগার বলে তার সাথে ফ্রাইয়ের কখনো দেখাই হয়নি। ল্যান্ডর তখন একসাথে কেসটি সমাধানের প্রস্তাব দেন এবং এডগার রাজি হয়ে যায়। ল্যান্ডর তাকে ফ্রাইয়ের হাতে পাওয়া সেই চিঠিটি দেন এবং অসম্পূর্ণ শব্দগুলো ডিকোড করতে বলেন। সেই রাতে এডগার ল্যান্ডরের বাড়িতে এসে জানায় সে চিঠির কিছুটা অংশ বুঝতে পেরেছে। চিঠির বর্ণনা অনুযায়ী খুনি নিজে এটি লিখেছিল এবং কোনো কাজের বাহানায় ফ্রাইকে খুনের জায়গায় ডেকেছিল। এর মানে ফ্রাই খুনিকে খুব ভালোভাবে চিনত, তাই সে বিনা দ্বিধায় দেখা করতে রাজি হয়েছিল। ল্যান্ডর এডগারের পর্যবেক্ষণে মুগ্ধ হন। এরপর তারা দুজনে মিলে বাকি অংশগুলো ডিকোড করার চেষ্টা করেন। অনেক চেষ্টার পর তারা সিদ্ধান্তে পৌঁছান যে চিঠিটি সম্ভবত কোনো মহিলা লিখেছিলেন। তারা বিশ্বাস করে একজন কিশোর এত রাতে কোনো মহিলার জন্যেই একাডেমি ছেড়ে বাইরে আসবে। এডগার বলে খুনি যদি কোনো মহিলা হয় তাহলে সে হয়তো তাকে আগে দেখেছে। এডগার তার জীবনের একটি গোপন কথা শেয়ার করেন। সে বলে তার মা ২০ বছর আগে মারা গেলেও তার আত্মা এখনও তার সাথে কথা বলে। তার মা তাকে প্রতি রাতে কবিতা শোনায়, যা এডগার ডায়েরিতে লিখে রাখে। একদিন সকালে সে একটি দুঃখী মেয়ের কবিতা লেখে যে একটি অপরাধ করেছে। সেই সকালেই এডগার জানালার বাইরে ঠিক সেই কবিতার মতো দেখতে একটি মেয়েকে দেখতে পায়। এডগারের মনে হয় ওই মেয়েটিই হয়তো খুনি। তবে ল্যান্ডরের কাছে এসব অবিশ্বাস্য মনে হয় এবং তিনি ভাবতে শুরু করেন এডগার পাগল। সেই রাতে ল্যান্ডর প্যাটির সাথে থাকাকালীন এডগারের ব্যাপারে জানতে চান। প্যাটি বলে এডগার খুব ভালো ছেলে এবং এই পৃথিবীতে তার কেউ নেই। এ কারণে সে তার মায়ের উপস্থিতি কল্পনা করে যাতে তার একা না লাগে। এটি শুনে ল্যান্ডর এডগারের জন্য দুঃখ বোধ করেন, কারণ তিনিও জানেন একা থাকার কষ্ট কী। পরের দিন হাসপাতালে তদন্তের সময় ল্যান্ডরের মাথায় একটি চিন্তা আসে। কেন কেউ কারো হৃৎপিণ্ড রাখতে চাইবে? ল্যান্ডর ভাবতে শুরু করেন এই খুনের সাথে কালো জাদুর কোনো সম্পর্ক থাকতে পারে। তিনি এডগারকে একটি চিঠিতে একটি পুরানো পরিত্যক্ত বাড়িতে দেখা করতে বলেন। ভাগ্যজোরে ল্যান্ডর সেই বাড়িতে কালো জাদুর প্রমাণ এবং একটি পৈশাচিক প্রতীক খুঁজে পান। এডগার পৌঁছানোর আগেই ল্যান্ডর নিশ্চিত হন যে খুনি কালো জাদুর রীতির জন্য মানুষ এবং প্রাণীর হৃৎপিণ্ড নিচ্ছিল। এটি জানার পর তারা এমন এক বন্ধুর কাছে যান যে কালো জাদু সম্পর্কে অনেক কিছু জানত। ল্যান্ডরের বন্ধু তাকে একটি বই বের করতে বলেন যা একজন বিখ্যাত ডাইনি হিসাগের লেখা ছিল। বইটিতে লেখা ছিল শয়তানকে তুষ্ট করার একটি রীতি হল ফাঁসি হওয়া ব্যক্তির হৃৎপিণ্ড উৎসর্গ করা। বন্ধুটি আরও বলেন হেনরি ক্লিকর নামে একজন বিখ্যাত ডাইনি হিসাগ ছিলেন যিনি ৭০০ ডাইনি মেরেছিলেন। তিনি অমর হওয়ার একটি রীতি নিয়ে অন্য একটি বই লিখেছিলেন যা এখন কোথায় কেউ জানে না। ল্যান্ডর এডগারকে বলেন সৈন্যদের সাথে বন্ধুত্ব করে খুঁজে বের করতে কার কালো জাদু সম্পর্কে জ্ঞান আছে।
এডগার তাই করে এবং জানতে পারে ডাক্তারের ছেলে আর্টেমিস কালো জাদু সম্পর্কে জানে। এডগার আর্টেমিসের সাথে বন্ধুত্ব করে এবং একদিন আর্টেমিস তাকে একটি পার্টিতে দাওয়াত দেয়। এডগার সবকিছু ল্যান্ডরকে জানায় এবং তারা দুজনে মিলে আর্টেমিসের ওপর নজর রাখতে শুরু করে। সেই রাতে এডগার আর্টেমিসের পার্টিতে যায় এবং সেখানে আর্টেমিসের বন্ধু বেলিঞ্জারকেও দেখতে পায়। এডগার জানতে পারে আর্টেমিস এবং বেলিঞ্জার দুজনেই ফ্রাইকে খুব ভালোভাবে চিনত। সে আরও জানতে পারে ফ্রাই আর্টেমিসের সিস্টার লিয়ার প্রেমে পড়েছিল, কিন্তু লিয়া তাকে ধোঁকা দিয়েছিল। অন্যদিকে ল্যান্ডর ঘুমের মধ্যে কারো কান্নার শব্দ শুনতে পান। কাছে গিয়ে দেখেন তার নিজের মেয়ে কাঁদছে, কিন্তু পরক্ষণেই সে অদৃশ্য হয়ে যায়। ল্যান্ডর খুব ভেঙে পড়েন এবং মেয়ের কথা মনে করে কাঁদতে থাকেন। পরের দিন ফ্রাইয়ের অন্ত্যেষ্টিক্রিয়ার সময় তার মা ল্যান্ডরকে ফ্রাইয়ের ডায়েরি দেন তদন্তে সাহায্য করার আশায়। ডায়েরির সবকিছু গোপন কোডে লেখা ছিল, যা ডিকোড করা সহজ ছিল না। ইতিমধ্যে এডগার লিয়ার সাথে বন্ধুত্ব করে, যাকে সে জানালার বাইরে দেখেছিল। এডগার লিয়াকে তদন্তের জন্য নির্জনে দেখা করতে ডাকে, কিন্তু লিয়ার সৌন্দর্য এবং সরলতা দেখে এডগার নিজেই তার প্রেমে পড়ে যায়। হঠাৎ লিয়া মৃগী রোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে ছটফট করতে থাকে। দেখে এডগার খুব ভয় পেয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর লিয়া নিজে থেকেই সুস্থ হয়ে ওঠে। একই সময়ে ল্যান্ডার ফ্রাইয়ের ডায়েরির কোডগুলো সফলভাবে উদ্ধার করতে সক্ষম হন। সেই রাতে একাডেমি থেকে ফেরার সময় এডগার কারো উপস্থিতি অনুভব করে। হঠাৎ বেলিঞ্জার এডগারকে আক্রমণ করে এবং লিয়া থেকে দূরে থাকার হুমকি দেয়। বেলিঞ্জারও লিয়াকে ভালোবাসত এবং সে এডগারকে সহ্য করতে পারছিল না। ল্যান্ডার এসে বেলিঞ্জারকে মেরে তাড়িয়ে দেন এবং এডগারকে শান্ত করেন। পরের দিন ল্যান্ডার জানতে পারেন বেলিঞ্জার নিখোঁজ হয়ে গেছে। ল্যান্ডার সৈন্যদের নিয়ে বেলিঞ্জারকে খুঁজতে বের হন। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা বেলিঞ্জারকে ফ্রাইয়ের মতোই ঝুলন্ত অবস্থায় খুঁজে পায়। তার হৃৎপিণ্ডটিও শরীর থেকে বের করে নেওয়া হয়েছিল। ডাক্তার ল্যান্ডারকে জানান বেলিঞ্জারের খুনি হয়তো আলাদা, কারণ তার বুকের ক্ষত ফ্রাইয়ের মতো ছিল না। কর্নেল ল্যান্ডারের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এবং তাকে বকাঝকা করেন। এদিকে ক্যাপ্টেন ল্যান্ডারকে বলেন তিনি এখন এডগারকে সন্দেহ করছেন। ক্যাপ্টেন জানান গতরাতে সবার সামনে এডগার বেলিঞ্জারকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। ল্যান্ডার এডগারকে নির্দোষ বলে রক্ষা করার চেষ্টা করেন। তখন ক্যাপ্টেন জানান গত বছর এডগারের সাথে ফ্রাইয়েরও ঝগড়া হয়েছিল। এটি শুনে ল্যান্ডার স্তব্ধ হয়ে যান, কারণ এডগার তাকে বলেছিল সে ফ্রাইকে চিনত না। ল্যান্ডার এডগারের কাছে গিয়ে সত্য জানতে চান। আত্মপক্ষ সমর্থনে এডগার বলে একাডেমির অনেক ছেলে তাকে নিয়ে হাসাহাসি করত বলে অনেকের সাথেই তার ঝগড়া হয়েছে। এডগারের কথা শুনে ল্যান্ডার আশ্বস্ত হন যে সে নির্দোষ। সেদিন রাতে ডাক্তার মার্কুইজ তার বাড়িতে নৈশভোজের আয়োজন করেন, যেখানে ল্যান্ডার ও এডগার আমন্ত্রিত ছিল। খাবারের সময় আর্টেমিস ল্যান্ডারের সাথে খুব খারাপ ব্যবহার করতে থাকে। সে সন্দেহ করছিল ল্যান্ডার গোপনে তার রুম তল্লাশি করেছে। এটি দেখে আর্টেমিসের মা এবং লিয়া টেবিল ছেড়ে উঠে চলে যান। ডাক্তার ল্যান্ডারের কাছে ক্ষমা চান এবং তাকে একটি ড্রিঙ্ক অফার করেন। ল্যান্ডার ডাক্তারের শেলফে একটি জাদুর বই লক্ষ্য করেন এবং ডাক্তারকে সন্দেহ করতে শুরু করেন। ডাক্তার জানান লিয়া একটি ভয়ঙ্কর রোগে আক্রান্ত যার কোনো চিকিৎসা নেই। ল্যান্ডার ফ্রেশ হওয়ার বাহানায় বেরিয়ে গিয়ে আর্টেমিসের রুমে তল্লাশি চালান। এডগার তখন লিয়ার পিয়ানোর সুরে মগ্ন ছিলেন। ল্যান্ডার আর্টেমিসের রুমে এমন একটি কোট পান যাতে কোনো র্যাঙ্ক ব্যাজ ছিল না। ল্যান্ডারের মনে পড়ে পাহারাদার বলেছিলেন ওই অফিসারটির কোটেও কোনো র্যাঙ্ক ছিল না। ডাক্তার দাবি করেন কোটটি তার মৃত ভাইয়ের, কিন্তু ল্যান্ডার তা বিশ্বাস করেন না। তখন খবর আসে স্টোডার্ড নামে আরেক সৈন্য নিখোঁজ হয়ে গেছে। ল্যান্ডার স্টোডার্ডের রুম তল্লাশি করে বলেন সে অপহৃত হয়নি, বরং নিজেই পালিয়ে গেছে। ল্যান্ডার ধারণা করেন ফ্রাই ও বেলিঞ্জারের মৃত্যু দেখে স্টোডার্ড ভয়ে পালিয়ে গেছে। কোটটি পাওয়ার কারণে সবাই এখন আর্টেমিসকে সন্দেহ করতে শুরু করে। ইতিমধ্যে এডগার লিয়াকে নিয়ে ঘুরতে বের হন। ল্যান্ডার তার বন্ধুর কাছ থেকে জানতে পারেন সেই অমরত্বের বইটির লেখক হেনরি ছিলেন একজন শয়তান উপাসক। ল্যান্ডার হেনরির একটি ছবি দেখে চিনতে পারেন যে এটি তিনি ডাক্তারের বাড়িতে দেখেছেন। ল্যান্ডার এখন নিশ্চিত যে ডাক্তারের পুরো পরিবার এই সব কিছুর পেছনে জড়িত। ল্যান্ডার ডাক্তারকে ভয় দেখিয়ে সত্য বলার জন্য চাপ দেন। ডাক্তার স্বীকার করেন লিয়া অসুস্থ এবং তার হাতে মাত্র ৩ মাস সময় আছে। লিয়া তাকে বলেছিল তাদের পূর্বপুরুষ হেনরি তার সাথে কথা বলেছেন এবং অমর হওয়ার এক রীতির কথা জানিয়েছেন। ডাক্তার জানান এই রীতির পর লিয়া সুস্থ হতে শুরু করায় পুরো পরিবার এতে জড়িয়ে পড়ে। ল্যান্ডার যখন ডাক্তারের সাথে কথা বলছেন, তখন লিয়া তার মা ও ভাইয়ের সাহায্যে এডগারকে বলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
লিয়া ফ্রায়ের হৃৎপিণ্ডটি শয়তানকে উৎসর্গ করে এবং এডগারের রক্ত দিয়ে মন্ত্র পড়তে থাকে। ল্যান্ডার সব জানতে পেরে দৌড়ে সেই বাড়িতে যান। এডগার তখন আধা অজ্ঞান ছিলেন এবং বুঝতে পারছিলেন লিয়া তাকে মেরে ফেলবে। ল্যান্ডার ঠিক শেষ মুহূর্তে সেখানে পৌঁছান এবং তাদের বাধা দেন। ধস্তাধস্তির সময় একটি মোমবাতি পড়ে বাড়িতে আগুন লেগে যায়। আগুনের মধ্যে একটি কাঠের কড়ি লিয়ার ওপর পড়ে তাকে গুরুতর আহত করে। ল্যান্ডার এই সুযোগে এডগারকে জ্বলন্ত বাড়ি থেকে বের করে নিয়ে আসেন। আর্টেমিস ও তার মা লিয়াকে বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে মারা যায়। লিয়ার মৃত্যুতে এডগার গভীরভাবে শোকাহত হন। ডাক্তার মার্কুইস পদত্যাগ করেন এবং ক্যাপ্টেন ল্যান্ডারকে ধন্যবাদ জানান। ল্যান্ডার তার দায়িত্ব শেষ করে বাড়ি ফিরে যান, কিন্তু গল্পটি এখানেই শেষ নয়। কয়েকদিন পর এডগার ল্যান্ডারের বাড়িতে আসেন। তিনি ল্যান্ডারের মেয়ের মৃত্যুর ব্যাপারে একটি গোপন তথ্য খুঁজে পান। ল্যান্ডার এডগারকে যে লিখেছিলেন তার হাতের লেখা ফ্রায়ের হাতের সেই লিঠির সাথে মিলে যায়। এর মানে ল্যান্ডারই ফ্রায়কে ডেকে এনে হত্যা করেছিলেন। এডগার জানতে পারেন ল্যান্ডারের মেয়েকে একাডেমির ৩ জন ক্যাডেট রপশন করেছিল। ফ্রায় তাদের মধ্যে একজন ছিল। ল্যান্ডার এখন এডগারকে পুরো সত্যটি বলেন। তার মেয়ে পালিয়ে যায়নি, বরং রপশনের অপমানে পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল। ল্যান্ডার প্রতিশোধ নেওয়ার জন্য তাদের খুঁজছিলেন। তিনি প্যাটির নামে চিঠি লিখে ফ্রায়কে ডাকেন এবং তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে দেন। কাকতালীয়ভাবে সেই রাতেই ডাক্তার ফ্রায়ের হৃৎপিণ্ড চুরি করেন, যা ল্যান্ডারকে বাঁচিয়ে দেয়। ল্যান্ডার এই সুযোগ নিয়ে পুরো বিষয়টিকে কালো জাদুর রূপ দেন। তিনি নিজেই পশুর হৃৎপিণ্ড বের করে কালো জাদুর নাটক সাজান। ডায়েরি থেকে তিনি দ্বিতীয় অপরাধী বেলিঞ্জারের নাম পান এবং তাকেও হত্যা করেন। বেলিঞ্জারের কাছ থেকে তিনি তৃতীয় অপরাধী স্টোডার্ডের নাম জানলেও স্টোডার্ড পালিয়ে যায়। ল্যান্ডার বলেন তার আর কাউকে মারার সাহস নেই। স্টোডার্ড যেন সারা জীবন অনুশোচনায় ভোগে। ল্যান্ডার এভাবেই পুরো একাডেমিকে বোকা বানিয়ে প্রতিশোধ নেন। এডগার প্রথমে প্রমাণগুলো নিয়ে যাওয়ার কথা ভাবলেও পরে ল্যান্ডারের মেয়ের প্রতি হওয়া অন্যায়ের কথা ভেবে সেগুলো পুড়িয়ে ফেলেন। ল্যান্ডারের কাছে এখন শুধুমাত্র তার মেয়ের স্মৃতিটুকুই অবশিষ্ট আছে। শেষে তিনি সেই পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়ান যেখানে তার মেয়ে প্রাণ হারিয়েছিল। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখার জন্য ধন্যবাদ।